নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। কথায় আছে, শেষ হইয়া না হইল শেষ। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিতর্ক এবং বিভাজনের প্রশ্নে ও দলত্যাগের প্রশ্নে যে আখ্যান গত কয়েকদিন ধরে চলছে, সেটাকে সংক্ষেপে এটাই বলা যেতে পারে। কারণ মনে হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের লোকসভার অন্তত যে বিদ্রোহী সাংসদরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন, ত্রিপুরার সক্রিয় দল ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে তারা মিশে যাচ্ছেন এবং সাপও মরবে লাঠিও ভাঙবে না যে ফর্মুলা অমিত শাহরা খুঁজছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনও ধরানো গেল, অথচ এই বিদ্রোহী সাংসদদের সদস্যপদ খারিজ হলো না, সেরকম একটা পন্থা অবশেষে হয়তো বেরিয়ে আসছে। এখন মুশকিল যেটা হচ্ছে যে অনেকে প্রথমে প্রশ্ন তুলেছেন, এই দলটি একটি নথিভুক্ত দল হলেও নির্বাচন কমিশনের স্বীকৃত কোনো রাজনৈতিক দল নয়। সুতরাং এই দলত্যাগ বিরোধী আইনের নতুন সংশোধনীতে যেখানে বলা আছে, কোনো আইনসভা রেসপেক্টিভ দলীয় সদস্যরা যদি 2/3 জোগাড় করতে পারে, তাহলে তারা নতুন কোনো দলে মার্চ করতে পারে, এই প্রভিশনটা রয়েছে। এখন যারা বলছেন যে এইখানে দলটার নির্বাচন কমিশন স্বীকৃত নয়, এটা আন্ডারস্টুড যে রাজনৈতিক দলের কথা আইনে বলা হচ্ছে সেটা কোনো স্বীকৃত রাজনৈতিক দল হতে পারে। অবশ্যই মতের যারা বিরোধীরা তারা বলছেন ক্যাটেগরিক্যালি আইনটাতে বলা আছে যে দে ক্যান জয়েন এনি আদার পলিটিক্যাল পার্টি। তার মানে এইটা না যে সেই রাজনৈতিক দলটা একটা স্বীকৃত রাজনৈতিক দল হতে হবে, নথিভুক্ত রাজনৈতিক দল হলেই হলো। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন তুলেছেন কপিল সিব্বাল, এবং সম্ভবত কপিল সিব্বালই তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয়টা আইনের লড়াইতে টেনে নিয়ে যেতে চলেছেন, যে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত না নিলে এই 2/3 সদস্যরা অন্য কোনো দলের সঙ্গে মার্চ করতে পারে না। কারণ দুটো দল যখন মার্চ করছে, সেখানে দুটো দলের নেতৃত্বের সম্মতির ভিত্তিতে এটা হতে হবে। এখানে দলীয় কাঠামোর নেতৃত্ব পুরোটাই এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীদের হাতে। সাংগঠনিক যে কটি কমিটি রয়েছে, সাংসদ বিধায়ক তারা অন্যদিকে পা বাড়ালেও সাংগঠনিক কমিটিগুলোতে কাঙ্ক্ষিত যে গরিষ্ঠতা দরকার দলের অন্য দলের সঙ্গে মার্জারের সিদ্ধান্ত নিতে হলে, সেটা বিদ্রোহীদের নেই। এই জায়গাটাকে থেকে দাঁড়িয়ে কপিল সিব্বাল চেষ্টা করছেন নতুন করে আইনি প্রশ্ন তুলতে, এবং এটা নিয়ে সম্ভবত সুপ্রিম কোর্টেই মামলা হবে। উল্টো দিকে যেটা ইন্টারেস্টিং, যে এই এনসিপি, আমরা এনসিপি বলতে শারদ পাওয়ারের দলটাকে একমাত্র জানতাম, এখানে আমরা একটা নতুন এনসিপি জোগাড় হয়েছে দেখছি। কিন্তু এই এনসিপির যার কোনো বিধায়ক দূরের কথা, পঞ্চায়েত সদস্য, কমিশনার, কাউন্সিলর কিছুই ছিল না, তাদের হাতে আচমকা 20 জন সাংসদ চলে আসবার পর, যেটা এনডিএ জোটে বিজেপির পর দ্বিতীয় বৃহত্তম সংখ্যা, এত সাংসদ চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার কারোরই নেই। এখন তাতেও অনেক দেখা যাচ্ছে নেতা উঠে এসেছেন। এদের নেতা হিসেবে পরিচিত উত্তীয় কুণ্ডু যদিও বা এই মার্জারকে স্বাগত জানিয়েছেন এবং সেই মর্মে সমাজ মাধ্যমে পোস্ট দিয়েছেন, কিন্তু হাওড়ার সাকরাইলের হাটগাছির ঠিকানায় নিবন্ধীকৃত এই দলটির আরেকজন নেতা, যিনি নিজেকে সাধারণ সম্পাদক সংগঠন হিসেবে দাবি করেছেন, শান্তনুর বক্তব্য তার কাছে এই সংক্রান্ত জয়েনিং এর কোনো খবর নেই, এবং দলে যদি কেউ জয়েন করতে চায় তাহলে সাংগঠনিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সম্মতি দলের সংবিধান অনুযায়ী নাকি বাধ্যতামূলক। অন্য আর একজন নিজেকে নেতা বলে দাবি করে ইতিমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন তাদের কাছেও এই ধরনের মার্জারের কোনো খবর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা প্রক্রিয়াটাকে প্রশ্ন করে এবং
এই যারা বিদ্রোহ করছেন তাদের আলাদা কোনো দলে মার্জারের স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে স্পিকারকে চিঠি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড ব্যাখ্যা করে। তার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল বিকেল 4টের সময় স্পিকারের অফিসে দেখা করতে বলা হয়েছিল। এখন ওই সময়টা ইনফ্যাক্ট সকাল থেকে রাত পর্যন্ত কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য আটকা ছিলেন। তিনি স্পিকারের মেল অ্যাক্সেসও করতে পারেননি। 4টের সময় সশরীরে দিল্লিতে স্পিকারের কাছে হাজির হওয়ারও স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে না। কীর্তি আজাদ এই অপারগ অবস্থার কথা নিজে উপস্থিত হয়ে স্পিকারের অফিসকে জানিয়েছেন গতকাল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন রয়েছেন, তিনি এই মুহূর্তে স্পিকারের সঙ্গে দেখা করতে পারছেন না। এবং বিরোধীদের কারো কারো বক্তব্য স্পিকারের অফিস পুরো ব্যাপারটা অবগত হয়েই এই মেলটা পাঠিয়েছিলেন, যদিও স্পিকারের অফিস জানিয়েছেন যে তাদের পক্ষে কোন সাংসদ কোন জায়গায় কোন অবস্থায় রয়েছেন এটা সবসময় ট্র্যাক করা সম্ভব না। উনি দেখা করতে চেয়েছিলেন, সেই হিসেবে স্পিকারের অফিস থেকে সময় দেওয়া হয়েছিল। যাই হোক, সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত আবারও চেষ্টা করবেন তাদের এই আইনি বক্তব্য নিয়ে দলের বিদ্রোহীদের অবস্থান ভিসাভি তাদের অবস্থান এটা জানাতে। কিন্তু গোটা ব্যাপারটা যে একটা অলিক কুনাট্য রঙে পর্যবেসিত হচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ যে দল মার্চ করছে সেই দলের সাংগঠনিক কাঠামো নেতৃত্ব তারা এই ধরনের মার্জারের কোনো অনুমতি দেয়নি। 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকার জোরে আইনসঙ্গতভাবে তারা অন্য যে দলে মার্চ করছেন সেই দলের কিছু নেতা বলছেন যে এই মার্জার স্বাগত। বাকি কিছু নেতা যাদের মধ্যে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদের দাবিদারও রয়েছেন, তারা বলছেন যে না, আমরা এই মার্জার সম্পর্কে কিছু জানি না। দ্বিতীয় বৃহত্তম শরিক রাজ্যের শাসক জোটের হচ্ছে এমন একটি দল যে দলের নির্বাচন কমিশনের কাছে কোনো রেকগনিশন নেই। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে, সংসদীয় রাজনীতির ইতিহাসে এরকম অদ্ভুত ব্যাপার স্যাপার আগে কখনো ঘটেনি, কিন্তু এখন ঘটছে। তো গোটা ব্যাপারটা কোনো চিত্তাকর্ষক মোড়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যা যা ঘটছে তাতে সিরিয়ালের ঘনঘটা হার মেনে যাবে, কিন্তু যেটা ক্যাজুয়ালিটি সেটা সম্ভবত রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে স্বচ্ছতা। TheNewsCounter.es এখন এই পর্যন্ত। আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।